স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আর না, আসিফ মায়ের কথা জানতে চেয়েছে আরিফের কাছে। তাছাড়া আসিফ মায়ের কথা জানলেও বা কি করতে পারবে? এখানে কারো কিছু করার নেই একমাত্র আল্লাহ ছাড়া। তিনি ভালো জানেন আগামীতে কি হবে। 5 দিনের মধ্যে মায়াকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলো আরিফ। বাসায় আনতে চায়নি সে, কারণ মায়ের অবস্থা তখনও ভালো ছিল না। আরও কয়েকদিন হসপিটালে রাখতে চেয়েছিল আরিফ, কিন্তু হুট করে চট্টগ্রামে আরিফের বাবা আর চাচার উপস্থিতি দেখতে পেয়ে বাধ্য হয়ে মায়াকে নিয়ে বাসায় ফিরতে হয় আরিফকে। হঠাৎ করে আরিফের বাপ চাচার চট্টগ্রামে উপস্থিত হওয়ার কারণটা ভালো করেই জানা ওর। না জানার কিছু নেই, মায়া ঈদ খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে এমনটা আরও 2 দিন আগেই পরিবারের জানিয়েছিল মুক্তা। কিন্তু হৃদের অ্যাক্সিডেন্টের পর মায়ার অবস্থা কি হয়েছে সেটা পরিবারের কারো জানা ছিল না, মূলত আরিফই কাউকে জানায়নি। তবে মায়ার প্রেমের সম্পর্কের কথাটা শুনে রেগে মেগে আগুন হয়ে আরিফকে ফোন দিয়েছিল বাপ চাচা দুজনেই। মায়াকে নিয়ে দ্রুত আশুগঞ্জ ফিরতে আদেশও করেছিল, কিন্তু আরিফ কারো কথা কানে না তোলে আর না মায়ের অবস্থার কথা জানিয়েছে পরিবারকে। মূলত আরিফকে আশুগঞ্জ ফিরতে না দেখে ওনারা দুজন রেগে মেগে চট্টগ্রামে উপস্থিত হয় মায়াকে সঙ্গে করে নিয়ে যেতে। কিন্তু এখানে এসে মায়ার শোচনীয় অবস্থা দেখে দুজনে থমকে যায়। ওনাদের মেয়ের এত অসুস্থতার কথাটা পরিবারে জানায়নি কেন? সেটা নিয়ে আগুন হয়ে যায় দুই ভাই। বিশেষ করে মায়া কথা বলার মতন পরিস্থিতিতে নেই, এই বিষয়টা তাদের মনে আঘাত করে বেশি। সেজন্য মায়ের উপর থাকা সকল রাগ গিয়ে পড়ল আরিফের উপর শফিকুল ইসলামের। জুঁইয়ের বাবাও কম নয়, এত সব কিছু ঘটে যাচ্ছে আর সেই সব তাদের অবগত করেনি বলে তিনি প্রথমবারের মতন জুঁইয়ের গায়ে হাত তুলেন। রাগের তোপে জুঁইয়ের গাল বেরিয়ে থাপ্পড় মারল জোরে সরে। পারছে না সেই রাগটা আরিফের উপর দিয়ে তুলছে জুঁইয়ের বাবা। সেই রাতের মধ্যে প্রাইভেট গাড়ি করে শফিকুল ইসলাম সপরিবারে আশুগঞ্জে ফিরেন, সঙ্গে আরিফকেও নিয়ে। বাসায় ফিরে যেন মায়ার জন্য মানসিক চাপ আরও বাড়ল। হাহাকার বয়ে গেল পরিবার জুড়ে। মায়ার বাপ চাচা অবস্থা দেখে মায়া চুপ করে গেল ভয়ে। ওনারা আপাতত মায়ের সুস্থতা চাইছেন, অথচ আত্মীয়দের মাঝে বদনাম রটে গেল মায়া বড় লোক ছেলের পিছনে ঘুরে প্রেমে পাগল হয়ে গেছে। ইংল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো লন্ডন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও পর্যটক কেন্দ্রবিন্দু হিসেবে লন্ডন অন্যতম শহর। এখানের শিক্ষা ব্যবস্থার সাথে সাথে চিকিৎসা ব্যবস্থাও বেশ চর্চিত। জন্মসূত্রে এই লন্ডন শহরের বাসিন্দা সুফিয়া খান। সুফিয়া খানের বাবা মা ভাই বোনকে নিয়েই ছিল ওনার পারিবারিক বসবাস এই শহরতলিতে। একটা সময় পড়াশোনার সুবাদে পরিচিত হয়েছিল নিহাল খানের সঙ্গে এই শহরের মাটিতে। প্রথমে বন্ধুত্ব, তারপর দুজনের প্রেম। পড়াশোনা শেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল তাদের। তারপর নিহাল খানের সাথে হাত ধরে সুফিয়া খান বাংলাদেশে সেটেলড হয়ে যান। এরপর আর কখনোই এই লন্ডন শহরকে আপন করতে পারেননি তিনি। যদিও দুজন একটা সময় পর আলাদা হয়ে গেছেন, তবে বিচ্ছেদ হয়নি দুজনের। এখনও দুজন স্বামী স্ত্রী। তারপরও কেন জানি সুফিয়া খান কখনো বাংলাদেশের মাটি ত্যাগ করে লন্ডন শহরকে আপন করতে পারেনি। তবে ওনার যোগাযোগ রয়েছে এই শহরের সঙ্গে, একেবারে পর করে দেননি এই শহরকে। জন্মসূত্রে ইংল্যান্ডের সিটিজেনশিপ নাগরিক হওয়ায় প্রায় প্রতি বছরই ওনার বাংলাদেশ টু লন্ডন আসা যাওয়া লেগেই থাকে ভিন্ন কাজে। তাছাড়া সুফিয়া খানের বাবা মা এখন জীবিত না থাকলেও ওনার বড় ভাই আজও পরিবার নিয়ে এই লন্ডন শহরে বসবাসরত আছেন। যেমন আছেন শশীর মা সালমা সৈয়দ ও ওনার স্বামী। সুফিয়া খানের ছোট বোন সালমা সৈয়দ পরিবার এই শহরের নাগরিক। বাংলাদেশে তিনি শুধু খান বাড়ির উদ্দেশ্যে আসা যাওয়া করেন। বলতে গেলে শশীর সঙ্গে হৃদের বিয়ের ব্যাপারটা তাজা রাখতে এত কাঠ খড় পুড়িয়ে দোটানার সম্পর্ক রক্ষা করে চলেছেন তিনি। দোটানার সম্পর্কে সালমা সৈয়দ খাতির জমালেও স্বভাবে ঠিক বিপরীত হলো সুফিয়া খান। রাগ জেদে এক স্পষ্টভাষী মহিলা তিনি। মিথ্যাকে ছলনাকে পছন্দ নয়, মুখের উপর সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার ওনার কঠিন ব্যক্তিত্ব।
বলতে গেলে হৃদ অনেকটা সুফিয়া বেগমের মতোই হয়েছেন, রাগী আর বদমেজাজি টাইপ। নিহাল খান এমন শক্তপোক্ত কঠিন চরিত্রে প্রেমে পড়েছিল যৌবনকালে। পড়েছিল বলতে ভুল হবে, এখনও তিনি বউয়ের প্রেমে পড়ে আছেন, কিন্তু দীর্ঘদিনের দূরত্বের কারণে দুজনের সম্পর্কে ফাটল ধরেছে। বউয়ের জন্য মায়া আছে, কিন্তু প্রকাশ করার জন্য ভাষা নেই নিহাল খানের। তাই যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই যেতে দিচ্ছেন তিনি। যৌবনকালটা তিনি একাই কাটিয়েছেন, এখন তো মধ্য বয়সটাও শেষের দিকে। এখন আর ওনার একাকিত্ব পোড়ায় না, সয়ে গেছে, একা থাকতে শিখে গেছেন। এই দুনিয়াতে বাঁচবে বা আর কদিন, বাকি দিনগুলো না হয় একাকিত্বে কাটিয়ে দেবে। তারপরও এই বয়সে এসে কাউকে ডিস্টার্ব করতে মন চায় না ওনার। সবাই তো ভালো আছে, উনি দুঃখে থাকলে কেউ বা দেখবে? কারো তো দেখার কথা নেই, কেউ দেখতেও আসে না। সবাই শুধু ওনার উপরটাই দেখে, যেটা উনি দেখায়, কিন্তু মনের খবরই বা কজন নেয়? আজকাল ওনার এই দুনিয়াটা কেমন তেতো তেতো লাগছে। নিজের নিঃশ্বাসটাও বেশ ভারী ভারী মনে হয়। নিজের ছেলে মৃত্যুমুখী হওয়ার কারণটা এখন তিনি, ওনার করা রাজনৈতিক দ্বন্দ্বের জন্য এখন ওনার বড় ছেলে মৃত্যুশয্যায় শুয়ে। নিহাল খান বাবা হিসাবে অপরাধী, না হতে পারলেন ভালো স্বামী, আর না হতে পারলেন আদর্শ বাবা। নিহাল খানের ব্যর্থ জীবন, আর এই ব্যর্থতা ওনাকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। নত মস্তিষ্কের নিহাল খান দু হাতে মাথা চেপে হাহাকার বুকে দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে দুফোঁটা চোখের জলও ফেলল পায়ের কাছে ফ্লোরে। সামনেই হৃদের কেবিন। তিনি হসপিটালের বিশাল করিডোরে সারিবদ্ধভাবে চেয়ারে মাথা ঝুঁকে বসে মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনায় বিভোর। আশেপাশে পরিচিত কেউ নেই, সকল অপরিচিত ভিন্ন দেশীদের মাঝে তিনি একা বসে জীবনের কিছু হিসাব মিলাতে ব্যস্ত। ওনার জীবনের অনেক সময় তিনি এই শহরে কাটিয়েছেন, আবার হৃদ, রাদিফ, আয়ান তিনজনের পড়াশোনা বেড়ে ওঠা এই লন্ডন শহর থেকেই হয়েছে। তাই এই শহরটা ওনার কাছে এতটাও অপরিচিত নন। পরিচিত বটে, পরিচিত শহরে নিজের সন্তানকে নিয়ে এখন 15 দিন যাবৎ হসপিটালের চক্কর কাটছে ওনারা। অজ্ঞানরত হৃদের হুঁশ নেই। বিগত 15 দিন পেরিয়ে 16 দিনে পড়তে চলল, অথচ হৃদের কন্ডিশন এখনও আগের নেয়। মাথা অপারেশনেও সাকসেসফুলি হয়েছে, তারপরও হৃদের অবস্থার পরিবর্তন হয়নি। লাইফ সাপোর্টে রাখা হয়েছে হৃদকে। 24 আওয়ার্স হসপিটালের চত্বরে কেউ না কেউ উপস্থিত থাকছে হৃদের সঙ্গে। বেশিরভাগ সময় সুফিয়া খান আর নিহাল খানকে দেখা যায় হসপিটালে। খাওয়া দাওয়া আর গোসল বাদে দুজন হসপিটালের কাছে থাকছেন 24 ঘন্টা, অথচ কেউ কারোর সাথে কথা বলছে না, আর না চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করে। দুজন দুজনের আশেপাশে থাকছে, অথচ একজনের উপস্থিতিতে অন্যজন নীরব দর্শক। যেন নীরব যুদ্ধ চলছে দুজনার মধ্যে। এমনকি দুজন রাত্রি যাপন করছে দুটো আলাদা আলাদা বাড়িতে। সুফিয়া খানের নিজ বাড়ি, নিজ আত্মীয় রেখেও তিনি হোটেলে উঠেছেন। কারো সাহায্য নেওয়ার মানুষ তিনি নন। সব সময় নিজের কাজ নিজে করেন, নিজের দায়িত্ব নিজে পালন করতে পছন্দ করেন। সেজন্য হৃদের আশেপাশে নিহাল খান থেকে ওনাকে দেখা যায় বেশি। নিহাল খান সুফিয়া খানের জন্য হসপিটালে রাত্রি যাপন করতে পারেন না নিহাল খান। একাধিক মানুষ হসপিটালের রোগীর সঙ্গে অ্যালাউ নয় বলে তিনি রাদিফের ফ্ল্যাটে থাকছেন। আরাফ খান, হিনা খান, আয়নের সঙ্গে থাকছেন ওদের পরিবার। সকলেই রোজকার আসা যাওয়া লেগে থাকে হসপিটালের চত্বরে। আয়ন প্রফেশনাল ডক্টর হওয়ায় সে হৃদের রেগুলার চেক আপ রুটিন মেনটেন করে। এখন রাত 10টা 5, আপাতত হসপিটালে কেউ নেই। সুফিয়া খান হোটেলে গেছেন হৃদের কিছু রিপোর্ট আনতে, সঙ্গে রাদিফও। আয়ন হয়তো নিচে গেছে ডক্টরদের সঙ্গে কথা বলতে। সেই মুহূর্তে তিনি একা বসে আছেন এখানটায়। আশেপাশে সাদা চামড়ার ওয়েস্টার্ন পরা মেয়েদেরকে দেখতে পাচ্ছেন, যে যার মতন রোগীদের নিয়ে ব্যস্ত। আপাতত কারো মনোযোগ নেই নিহাল খানের উপর। মনস্তাত্ত্বিক ভাবনায় নিহাল খান যখন বিভোর, তখনই ওনার সম্মুখে অর্ধ পোশাকে দাঁড়ালো কেউ। নিহাল খানকে ইংরেজি ভাষায় বলল, মিস্টার খান, আর ইউ ওকে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
অশ্রু ভেজা চোখ দ্রুত মুছতে নিল নিহাল খান। পরিচিত নার্সের কণ্ঠ পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে তিনিও ইংলিশে উত্তর করে বললেন, I am okay, Miss Lita. Thanks for asking me. বিদেশিনী নার্সটি বয়স প্রায় 30-এর ঊর্ধ্বে, অথচ দেখে মনে হবে মাত্র 20-এর কোটায় পা রেখেছে সে। আসলে বিদেশিদের চেহারা দেখে বয়স ধারণা করার উপায় নেই, যেমন মিস লিটার ক্ষেত্রে হয়েছে নিহাল খানের। হৃদের পার্সোনাল নার্স হলো মিস লিটা। হৃদের দেখাশোনা মিস লিটা নামক নার্সটি করে থাকেন, সেজন্য বেশ পরিচিত এই নার্সের সঙ্গে সবাই। হৃদের কন্ডিশনের বাইরেও মিস লিটা নিজ থেকে নিহাল খানের খবরাখবর নিয়ে থাকেন সবসময়। তাই এখন নিহাল খানকে একা বসে থাকতে দেখে মিস লিটাই আগ বাড়িয়ে ওনার সাথে কথা চালালো। সুন্দরী নার্সটি উজ্জ্বল হেসে লাজুক ভঙ্গিতে ঝলমলে ইংরেজিতে বলল, মাই প্লেজার মিস্টার খান, আপনার খবর নেওয়া আমার দায়িত্বের মধ্যেই পড়ে। যাই হোক, আপনি কি একা হসপিটালে আছেন? আর কেউ নেই? নিহাল খান স্বাভাবিকের ন্যায় উত্তর দিয়ে বলল, আপাতত কেউ নেই মিস লিটা, তবে একটু পর সবাই চলে আসবে। নিহাল খান রাতে হসপিটালে থাকেন না, সুফিয়া খান হৃদের সঙ্গে থাকছেন, সেজন্য ওনাকে রাতে চলে যেতে হয়, আবার সকালে আসতে হয়। নার্সটি বলল, ও, তাহলে আপনি এখন চলে যাবেন? না, একটু পরে যাব। সুন্দরী নার্সটি চট করে নিহাল খানকে কফির অফার করে বলল, তাহলে কফি খাবেন আমার সাথে? প্লিজ, না করবেন না। মিস লিটা কাজের প্রতি বেশ দায়িত্ববান। নিহাল খানের প্রচণ্ড মন খারাপ হলে মিস লিটা বন্ধুর মতন ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন প্রায়। ওনার বিষয়টা খারাপ লাগে এমন না, বিপদে একজন অন্যজনকে সান্ত্বনা দিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। উনিও বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়ে উত্তর করতে যাবে, আগেই শোনা গেল সুফিয়া খানের গলা। নিহাল খানের আগেই বিদেশি নার্সটির উদ্দেশ্যে উত্তর দিতে দিতে একই ইংরেজি ভাষায় বলল, আপনার সাথে কফি খাওয়ার মতন দাঁত নেই মিস্টার নিহালের মিস লিটা। বুড়ো মানুষের দাঁত সব বয়সের ভারে পড়ে গেছে, মুখের ভিতর এখন সব প্লাস্টিকের দাঁত। আপনার সাথে গরম কফি খেতে গেলে তার সব প্লাস্টিকের দাঁত গলে যাবে। আপনি বরং আমাকে কফির দাওয়াত দিতে পারেন। আই লাভ কফি। সুফিয়া খানের কথায় চমকে ওঠার মতন বিদেশি নার্সটি ঘুরে তাকালো, সেই সাথে নিহাল খানও তাকালো তক্ষুনি। 3 পিসের উপর মোটা ভারী ওভারকোট পরে হাতে হৃদের বেশ কিছু রিপোর্টের ফাইল চেপে দাঁড়িয়ে সুফিয়া খান, পিছনে রাদীপ সরল ভঙ্গিতে দাঁড়িয়ে। মা ছেলে লম্বা প্রায় সমান সমান দেখালো, যদিও রাদীপের হাইট 5'10", সুফিয়া খানের 5'8". জুতো পরায় মা ছেলে দুজনকেই লম্বায় একই দেখালো। রাদীপ চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে। নিহাল খানের যে প্লাস্টিকের দাঁত সব সেটা সে এখনই জানতে পারলো, নয়তো এতদিন তো সে ইয়াং আর 32টাতে অধিকারী মনে করত, কিন্তু এখন জানতে পারলো নিহাল খান আসলে ইয়াং ম্যান নয়, ওল্ড ম্যান, বুড়া মানুষ। সেজন্য রাদীপ চোখ ছোট ছোট করে নিহাল খানকে আওড়াতে লাগলো, আসলেই নিহাল খানের দাঁত প্লাস্টিকের কিনা সেটা দেখতে। এর মাঝেই সুফিয়া খান পিছনে থাকা রাদীপকে হাতের রিপোর্টগুলো বাড়িয়ে দিতে দিতে দৃষ্টি তাক করলো সুন্দরী নার্সটির উপর। রাদীপকে বলল সুফিয়া খান, অয়নকে 2nd ফ্লোরে পাবে, গো। রাদীপ ভদ্র ছেলের মতন রিপোর্টগুলো হাতে নিয়ে তৎক্ষণাৎ জায়গা ছাড়লো। সুফিয়া খান মিস লিটার মুখোমুখি হয়ে তাকালো সুন্দরী নার্সটির গলার নিচে। টাইট ফিটিং ইউনিফর্মের বুকের কাছটায় 2টো বোতাম খোলা। পাশেই নিহাল খান দাঁড়িয়ে সুফিয়া খানকে দেখছিল তীক্ষ্ণ দৃষ্টিতে। ওনার যে প্লাস্টিকের দাঁত মুখে সেটা তিনি নিজেও এখন প্রথম শুনল। হঠাৎ ওনার বউ এইসব কথা কেন বলল সেটাই তিনি বুঝতে চাইল। সুফিয়া খান নিহাল খানের সঙ্গে কৌতূহল ভস্ম করে রয়ে শয়ে দুহাত চালালো সুন্দরী নার্সের ইউনিফর্মের বোতামের উপর। টাইট ফিটিং ইউনিফর্মটির দুপাশ টেনে বোতাম দুটো লাগাতে লাগাতে আবারও স্বচ্ছ ইংরেজি ভাষায় বলল, হি ইজ নট ইন্টারেস্টেড ইন ইউ, কারণ তার বইয়ের প্রয়োজন হয় না। তাহলে তোমার এসব দেখে কি ফিল করবে বলো? আসলে সমস্যা তোমার না, তার মেশিনের। যন্ত্রের ঝংকার ধরে আছে, তোমার সাথে চলবে না। ইউ ডিজার্ভ বেটার।
সুফিয়া খানের কথায় তৎক্ষণাৎ নার্স নিহাল খানের দিকে কেমন বাঁকা চোখে তাকালো। বিড়বিড় করে বলল নার্সটি। ওয়েস্ট অফ টাইম। নার্সটির কথায় তৎক্ষণাৎ উত্তর করল সুফিয়া খান। ইয়াহ। কথাটা বলেই সুফিয়া খান জায়গা ত্যাগ করেন, কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়েন। পিছন থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নিহাল খান, কেমন বোকার মতন তাকিয়ে রইল সুফিয়া খানের যাওয়ার দিকে। এইদিকে খানিকটা বিরক্তি প্রকাশ করে সুন্দরী নার্সটিকেও চলে যেতে দেখল, অথচ উনি এতদিন সরল মনে কথা বলতো নার্সটির সঙ্গে। উনি বুঝতে পারেননি আসলে নার্সের মনে কি ছিল। এই বয়সে তিনি পরকীয়া করবেন? ছি। 17 দিন হতে চলল হৃদের অ্যাক্সিডেন্টের পর। মায়ের অবস্থার পরিবর্তন নেই, গায়ে সবসময় জ্বর থাকে, অতিরিক্ত মানসিক চাপে কারণে সারা রাত ঘুমিয়ে নয়তো চুপচাপ বসে থাকে। পারিবারিক আত্মীয়দের নানান কথা কানে আসে মায়ের ফুপিরা তো মায়ের সামনে এসে যা তা বলে যান। মায়ের জন্য জুয়ের পড়াশোনাও বন্ধর পথে। বাড়ির মেয়েরা পড়াশোনা ছেড়ে ছেলেদের পিছনে ঘুরে পাগল হয়ে যাচ্ছে বলে আর পড়াশোনা করানো ঠিক হবে না বলে, এমনটা মায়ের 3 ফুপির ধারণা। এত পড়াশোনা করিয়ে কী লাভ হবে যদি পরিবারের সম্মান নষ্ট করে বেড়ায় এরা? পরিবারের সম্মান বাঁচাতে চাইলে মায়া বা জুই কারো পড়াশোনার আর দরকার নেই। আর ভালোই ভালোই সম্মান থাকতে মেয়ে দুটোকে বিয়ে দিলে যান বাঁচবে, নয়তো সমাজে মুখ দেখাবার নয়। এমনই মায়ার জন্য আত্মীয় স্বজনরা থু থু করছেন ওনাদের উপর। বড়লোক ঘরের ছেলেকে ফাঁসাতে না পেরে মায়া নাকি নিজেই পাগল হয়ে ঘরে বসেছে। এসব কথা আরিফের কানেও গিয়েছে অনেকবার। সে প্রতিবারই প্রতিবাদ করেছে, কিন্তু সব সময় আরিফ সামনে থাকে না মায়াকে বাঁচানোর জন্য। মায়ের ছোট পুপি শান্তা মজুমদার, তিনি একটু শক্ত মনের মানুষ। ভাইয়ের সংসারের ভালো মন্দ চিন্তা করার ওনার সবসময় স্বভাব। মায়ের অসুস্থতার বা প্রেমজনিত কথাটি শুনে বড় ভাইয়ের বউদের যা তা শুনিয়েছেন তিনি। 2 ভাইকে বুঝাচ্ছেন মায়াকে ভালো ডক্টর দেখিয়ে সুস্থ করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, নয়তো সমাজে মায়ার পাগল হওয়ার বিষয়টি রটে গেলে সম্মান নষ্ট হবে সবার। মায়ার বাবা শফিকুল ইসলাম বোনের কথায় সহমত পোষণ করেন, সেই সাথে জুয়ের বাবাও তাই প্রকাশ করলেন। সকলেই চায় মায়াকে সুস্থ করে চেয়ারম্যান পরিবারের বিয়েটা সেরে ফেলতে। সেই সাথে ওনারা মতে মতে জুয়ের জন্য ভালো ছেলের সন্ধান করছেন। তবে বোনেদের বিয়ের ব্যাপারে কেউ আরিফের সামনে আলোচনা করে না। আরিফ বরাবরই মায়ার জন্য অন্য জায়গায় বিয়ে নিয়ে প্রতিবাদ করে। সেজন্য পরিবারের সবাই ঠিক করলো মায়ের সুস্থতা নিশ্চিত করতে মায়াকে পরিবার থেকে দূরে পাঠানো হবে। আরিফ বলা হবে মায়ের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে, সেখান থেকে চুপিসারে মায়ের বিয়েটা ওনারা সেরে ফেলবেন। নাহিদ ভালো ছেলে, মায়া স্বামী সঙ্গ পেলে প্রেমের ভূত মাথা থেকে সরে যাবে, দ্রুত সুস্থ হয়েও উঠবে। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেল, আর্দ্র শীত ধরণী জুড়ে। মায়া ব্যালকনিতে বসে পড়ন্ত বিকালের ওই হেলে পড়া আম গাছটার দিকে তাকিয়ে। অল্প বাতাসে গাছের পাতাগুলো নড়ছে মৃদু মৃদু, শরীর কাঁটা দিচ্ছে শীতে। তারপরও গায়ের একপাশে ওনাটা অবহেলায় পড়ে আছে ফ্লোরে, বাকি অর্ধেকটা মায়ার উপর কাঁধে জড়িয়ে। শূন্য হাত দুটো কোলে রেখে দৃষ্টি অধরে বারান্দার সঙ্গে নড়ে পড়া আম গাছের ডালে। তক্ষুনি শব্দবিহীন পায়ে এসে বারান্দায় দরজায় দাঁড়ালো জুই। অগোছালো মায়ার দিকে তাকাতেই নির্জীব মায়া জুইয়ের উপস্থিতি বুঝে নমনীয় গলায় বলল, ওরা আবার ঝগড়া লেগেছে। মায়ার দৃষ্টি তখনও ওই অদূরে আম গাছটায় আটকে। জুই অগোছালো মায়ার দিকে তাকিয়ে খুবই ধীর গলায় সম্মতি দিল। আরিফ ভাই কই? ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে রাগারাগি করে। ও। মায়া ওফ বলা ছোট শব্দটাতে যেন ক্লান্তির প্রকাশ পেল। মায়া দীর্ঘদিনের মানসিক পীড়ায় ভুগছে, কারো সাথে কথা বলে না, আর না পরিবারের কারোর কথার কোনো উত্তর দেয়। সব সময় চুপচাপ থাকে। মাঝে মধ্যে আরিফ বা জুইয়ের সঙ্গে 2-1টা কথার উত্তর দেয়। বাকিদের সঙ্গে মায়া যথাসাধ্য চুপ করেই বসে থাকে। মায়াকে চুপ থাকতে দেখে জুই এগিয়ে এসে মায়ার ফ্লোরে পড়ে থাকা ওনাটা উঠিয়ে গায়ে জড়িয়ে দিতে দিতে বলল, আব্বা চাচা ফুপিরা সবাই আরিফ ভাইকে দোষ দিচ্ছে, বলছে ভাইয়ের জন্য নাকি তুই নষ্ট হয়েছিস, তোকে সামলাতে পারিনি। হৃদ ভাইয়ের সাথে তোর প্রেম আছে সেটা জেনেও নাকি আরিফ ভাই তোকে সাপোর্ট করেছে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।